আসসালামু আলাইকুম। নির্বাচনের মাত্র ৩ দিন আগে মোহাম্মদ ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের কথা অক্ষরে অক্ষরে পালন করে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সই করেছিল। চুক্তিটি নিয়ে চুলচেরা বিশ্লেষণের পর যে কোনো সুস্থ বাংলাদেশের মাথায় বাজ পড়ছে। চুক্তির পর থেকেই দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, এই চুক্তি কি বাংলাদেশের জন্য কোনো আশীর্বাদ নাকি পরাধীনতার নতুন দলিল? আমাদের প্রশ্ন হলো, চুক্তিটি কি সাংবিধানিক ধারা মেনে করা হয়েছিল? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, চুক্তিটি বাংলাদেশের সংবিধানের ধারা মেনে হয়নি। যদি সাংবিধানিক ধারা মেনে না হয়, তাহলে যে বিএনপি নির্বাচনের পর থেকে কথায় কথায় সংবিধান রক্ষার দোহাই দিয়ে যাচ্ছে, তারা কেন এই ইউনূসের চাপিয়ে দেয়া সাংবিধানিক বোঝা বয়ে বেড়াচ্ছে? তাহলে এটা কি জুলাই সনদের মতো নির্বাচন আদার কোনো আপোষনামা ছিল, নাকি ছিল অন্য কিছু? আবার যে জামাত ও এনসিপি কথায় কথায় দেশ বিরোধী চুক্তি ইস্যুতে ঢাকা না দিল্লি স্লোগান দিয়ে মাঠ কাঁপায়, তাদের মধ্যে মার্কিনের চুক্তি নিয়ে শুনশান নীরবতা কেন? সংসদের প্রথম অধিবেশনের 25টি দিনে কেন এই চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি নোটিশও কেউ আনলো না? এত বড় রাজনীতির পেছনে রহস্য কি? এই চুক্তির সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে এর ভারসাম্যহীনতা। সহজ কথায়, চুক্তিতে বাংলাদেশের উপর অসংখ্য শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বাধ্যবাধকতা নেই বললেই চলে। ইউনূস সরকার যে চুক্তিটি আমেরিকার সাথে করেছিল, সেটিতে আসলে ভারসাম্যের সও ছিল না। আছে শুধু ভার, আর ভার যে ভার বাংলাদেশ আর দেশটির মানুষকে টানতে হবে বছরের পর বছর ধরে। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিটির বিশিষ্ট ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের বিশ্লেষণ অনুযায়ী, চুক্তির মূল পাঠ্যে বাংলাদেশ শ্যাল বা বাংলাদেশ অবশ্যই করবে এই শব্দগুচ্ছটি 108 থেকে 135 বার ব্যবহার করা হয়েছে। এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ইউএস শ্যাল বা যুক্তরাষ্ট্র করবে শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়েছে মাত্র 6 বার। এই সংখ্যাতাত্ত্বিক ব্যবধানই প্রমাণ করে চুক্তিটি কোনো দ্বিপক্ষীয় অংশীদারিত্ব নয়, বরং বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া একতরফা শর্তের দলিল। অর্থাৎ চুক্তিটি এমনভাবে লেখা হয়েছে যাতে বাংলাদেশ কেবল হুকুম পালন করবে আর যুক্তরাষ্ট্র সুবিধা নেবে। দর্শক, চুক্তিটিতে আছে শুল্কের ধোঁকাবাজি। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা বাংলাদেশের পণ্যের উপর শুল্ক 1% কমিয়েছে, মানে 20% থেকে 19% করেছে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশি পণ্যে বর্তমানে গড়ে 34.5% শুল্ক দিয়ে মার্কিন বাজার ঢুকতে হবে। বিনিময়ে বাংলাদেশ 4,500টি মার্কিন পণ্যকে 1 টাকাও শুল্ক ছাড়া দেশের বাজারে ঢোকার অনুমতি দিয়েছে। শুল্কের আরও একটি গুরুতর দিক হলো নির্দিষ্ট মার্কিন পণ্য আমদানির কঠোর বাধ্যবাধকতা। চুক্তিতে বাধ্য করা হয়েছে বাংলাদেশকে আগামী 5 বছরে অন্তত 35 লাখ টন মার্কিন গম কিনতে হবে। এছাড়া 15 বছরের $15 বিলিয়ন মার্কিন এলএনজি গ্যাস এবং বিমানের জন্য 14টি বোয়িং বিমান কিনতে হবে, যার দাম প্রায় 45,000 কোটি টাকা। এর মানে হলো, বাংলাদেশ অন্য দেশ থেকে কম দামে এসব জিনিস কেনার সুযোগ হারালো। এই চুক্তি অনুযায়ী অন্য দেশের সাথে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে না। চুক্তির 3-2 ধারায় বলা হয়েছে, বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো দেশের সাথে কোনো ডিজিটাল বাণিজ্য চুক্তি করে, তবে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে বাংলাদেশি পণ্যের উপর 37% শাস্তিমূলক শুল্ক বসাতে পারবে। এটি বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতির উপর বড় আঘাত। এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিকে উপেক্ষা করে নির্দিষ্ট কিছু প্রকৃতিগত শুকুরের মাংস, যেমন ব্ল্যাক ফরেস্ট হ্যাম, চরিজো, এগুলো আমদানির সুযোগ দেওয়ার শর্তটিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে, যা বাংলাদেশের বিদ্যমান নীতি কাঠামোর বিরোধী। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির ফলে স্বল্প মেয়াদে সবচেয়ে বড় আঘাত আসবে রাষ্ট্রের রাজস্ব খাতে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এবং সিপিডির হিসাব অনুযায়ী 4,000-এর বেশি মার্কিন পণ্যকে শূন্য শুল্ক সুবিধা দেওয়ার ফলে বাংলাদেশ প্রতি বছর অন্তত $100 মিলিয়ন বা 1,200 কোটি টাকারও বেশি নিট রাজস্ব হারাবে। মধ্যমেয়াদে বাংলাদেশের কৃষি, দুগ্ধ ও পোলট্রি শিল্প ধ্বংসের মুখে পড়বে। চুক্তিতে মার্কিন ডেইরি, পোলট্রি এবং সয়াবিন পণ্যের জন্য যে শুল্কমুক্ত বাজার উন্মুক্ত করা হয়েছে, তার ফলে মার্কিন সরকারের ভর্তুকিপ্রাপ্ত সস্তা কৃষি পণ্য বাংলাদেশের বাজার দখল করবে। ওষুধের বাজারেও এর প্রভাব হবে ভয়াবহ। মার্কিন পেটেন্ট বা মেধাস্বত্ব আইন মেনে চলতে গিয়ে আমাদের দেশের কোম্পানিগুলো আর সস্তায় ওষুধ তৈরি করতে পারবে না। দীর্ঘমেয়াদে এই চুক্তি বাংলাদেশকে এক গভীর ভূ রাজনৈতিক মেরুকরণের মধ্যে বন্দী করে ফেলবে।
বিমানের মতো বড় মাপের ক্রয়ের ক্ষেত্রেও সস্তা ও উন্নত বিকল্প যেমন এয়ারবাসকে উপেক্ষা করে শুধুমাত্র মার্কিন বোয়িং কেনার বাধ্যবাধকতা রাষ্ট্রীয় কোষাগারের উপর দীর্ঘমেয়াদী ঋণের বোঝা চাপিয়ে দেবে, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। এছাড়া রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা চীনের সাথে প্রযুক্তিতে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার যে পরোক্ষ শর্ত আছে, তা বাংলাদেশকে একটি নির্দিষ্ট বলয়ে বন্দী করে ফেলবে। চুক্তির এসব সমালোচনার কথা আমাদের অনেকেই হয়তো এর মধ্যে জানেন। আজকে আমরা চুক্তিটি নিয়ে যে প্রশ্নটি তুলতে চাই সেটি হলো, এই যে তড়িঘড়ি করে মোহাম্মদ ইউনূস চুক্তিটি করলো, সেটি কি বাংলাদেশের সর্বোচ্চ আইন মানে সংবিধান অনুযায়ী ঠিক আছে কিনা? বাংলাদেশের সংবিধানের ১৪৫-এর ক অনুচ্ছেদে আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট সংসদীয় প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করতে হবে এবং রাষ্ট্রপতি তার সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। যদি কোনো চুক্তি জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট হয় তবে তা সংসদের গোপন অধিবেশনে পেশ করার বিধান রয়েছে। কিন্তু ৯ ফেব্রুয়ারি এই বাণিজ্য চুক্তিটির ক্ষেত্রে দেখা গেছে এক চরম গোপনীয়তা। ইউনূসের আমলে সংসদ ছিল না, সেক্ষেত্রে তার সরকারের পক্ষ থেকে দাবি করতে পারে সংসদ যেহেতু ছিল না তাই সংসদে পাঠানোর কোনো বালাই নেই, কিন্তু রাষ্ট্রপতিকে জানানোর বাধ্যবাধকতা ছিল। দেখে আসি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি বলছেন এই চুক্তিটি নিয়ে। ২০২৬ সালের ২১শে ফেব্রুয়ারি শুক্রবার রাতে বঙ্গভবনে কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী এবং বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদিন রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সরাসরি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তিটি অত্যন্ত গোপনে সম্পাদন করেছে এবং এই বিষয়ে তাকে মৌখিকভাবে বা লিখিতভাবে কিছুই জানানো হয়নি। রাষ্ট্রপতিকে যখন কালের কণ্ঠ এই বিষয়ে প্রশ্ন করেছিল তখন তিনি যে উত্তর দিয়েছিলেন সেটি হুবহু এরকম, না কোনো কিছুই আমি জানি না, এরকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমাকে জানানোর দরকার ছিল। এটা ছোটখাটো হোক আর বড় কিছু হোক, পূর্ববর্তী সরকার প্রধানরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা, কিন্তু তিনি তা করেননি। রাষ্ট্রপতি সেই সাক্ষাৎকারে বলেছিলেন, সংবিধান অনুযায়ী যে কোনো রাষ্ট্রীয় চুক্তি রাষ্ট্রপতিকে জানানো একটি আবশ্যিক বিষয়, কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একবারের জন্য তার সাথে দেখা করেননি বা এ বিষয়ে কোনো ব্রিফিং দেননি। দর্শক, রাষ্ট্রপ্রধানের এই স্বীকারোক্তি প্রমাণ করে চুক্তিটি সম্পাদনের ক্ষেত্রে সাংবিধানিক রীতিনীতি চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এর পরও প্রশ্ন থেকে যায়, সেটি হলো এত বড় এবং বহু বিতর্কিত একটা চুক্তি নিয়ে কেন জাতীয় সংসদে আজ অবধি আলোচনা হলো না? এই প্রশ্নটা উঠে আসছে কারণ বিএনপি ক্ষমতায় আসার পর থেকে নানা ইস্যুতে সংবিধান রক্ষার দোহাই দিয়ে যাচ্ছে, অথচ সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের ২৫ দিনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি কেন আলোচনার তালিকায় এলো না, সেটি একটি বড় বিষয়। গত ১২ই মার্চ থেকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল। প্রথম অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি, অধ্যাদেশ তোলা হয়েছে ১৩৩টি, অধ্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে ৯১টি, সব মিলে মোট ৯৪টি বিল পাশ হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও এই অধিবেশনে ৫টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং ২টি বিশেষ কমিটি গঠিত হয়েছে। কার্যপ্রণালী বিধির ৬২ বিধিতে ১৬টি নোটিশ পাওয়া গেছে, এর মধ্যে ২টির উপর আলোচনা হয়েছে। ৬৮ বিধিতে পাওয়া ৯টি নোটিশের মধ্যে একটি নোটিশের উপর সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। ৭১ বিধিতে গৃহীত ৩৮টি নোটিশের উপর আলোচনা হয়েছে এবং ৭১ ক বিধিতে ২ মিনিট করে বক্তব্য দেওয়া হয়েছে ২০৭ বার। ১৬৪ বিধিতে ১৪টি নোটিশের মধ্যে একটি গৃহীত হয়েছে এবং তা বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হয়েছে। ২৬৬ বিধিতে ৩টি নোটিশ পাওয়া যায়, তার পরিপ্রেক্ষিতে ২টি বিশেষ কমিটি গঠিত হয়েছে। প্রশ্ন হলো, এত নোটিশের মধ্যে সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকা ২৯৭ জন সদস্যের কেউ এখনো বিষয়টি সংসদে আলোচনার জন্য তুলল না। যদিও স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা ২৯ এপ্রিল পয়েন্ট অফ অর্ডারে বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেছিলেন, তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ৩০১ বিধি উল্লেখ করে তাকে থামিয়ে দেন। স্পিকারের ব্যাখ্যা অনুযায়ী পয়েন্ট অফ অর্ডার শুধুমাত্র সংসদের চলমান শৃঙ্খলার সাথে সম্পর্কিত হতে পারে, কোনো নতুন প্রশ্ন তোলার জন্য এটি সঠিক ফোরাম নয়। তিনি রুমিন ফারহানাকে সরাসরি বিধি অনুযায়ী নোটিশ দিতে বলেন। রুমিন ফারহানা একটি বেসরকারি গণমাধ্যমকে বলেছেন তিনি ৬৮ ধারায় নোটিশ আনেননি।
এই ধারাতে যে শর্ত আছে সেটি তিনি পূরণ করতে পারতেন না বলেই তিনি দাবি করেছেন। বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৬৮ ধারা অনুযায়ী কোনো সদস্য জনগুরুত্বপূর্ণ সম্পন্ন যে কোনো বিষয় আলোচনার জন্য স্পিকারের কাছে নোটিশ দিতে পারেন। এই নোটিশটি অন্তত ২ দিন আগে জমা দিতে হয় এবং এতে অন্তত ৫ জন সদস্যের স্বাক্ষর থাকতে হয়। স্পিকারের সন্তুষ্টি সাপেক্ষে সপ্তাহে অন্তত ২ দিন এই ধরনের আলোচনার জন্য বরাদ্দ রাখা যায়। প্রশ্ন হলো, কেন বিএনপি বা জামাত এমনকি এনসিপি যাদের ৫-এর বেশি সংসদ সদস্য আছে তারা কেন এই ধারায় নোটিশ আনলেন না চুক্তিটি নিয়ে আলোচনার জন্য? সমালোচকরা মনে করেন এই নীরবতার পেছনে গভীর রাজনৈতিক সমঝোতা থাকাটাই স্বাভাবিক। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে যেসব চুক্তি হয়েছিল তার সবগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যায়। অথচ এসব চুক্তি নিয়ে মাঠ গরম করে ফেলতো বিএনপি ও জামাত। আর এনসিপি তো ঢাকা না দিল্লি বলে বহুবার গলা ফাটিয়েছে। সেখানে আমেরিকার সাথে এমন অসম চুক্তি নিয়ে বিএনপি, জামাত আর এনসিপি সংসদ সদস্যরা একেবারে মুখে কুলু পিবায় এঁটেছেন কেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় আলোচনা এবং শেষ পর্যন্ত স্বাক্ষর করা এই পুরো প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন ডক্টর খলিলুর রহমান। তিনি ওই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। খলিলুর রহমানকে নির্বাচিত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বিশ্লেষকদের পাশাপাশি রাজনীতিকদেরও কেউ কেউ বলছেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার পেছনে একটি বার্তা রয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিএনপি সরকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন গত ৪ মার্চ। তার উত্তর ছিল, এই চুক্তিতে প্রধান দুই দল বিএনপি ও জামাত ইসলামীর সম্মতি ছিল। তিনি বলেছিলেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগে কথা বলেছেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। তখন তা অস্বীকার করে জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, ওই চুক্তি নিয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তবে বিষয়টাতে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিবিসি বাংলা বলছে, এর মধ্যে এই সরকারের অবস্থানের ইঙ্গিত রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আবার বিরোধী দল হিসেবে জামাত ইসলামী যেখানে ভারতের সাথে যে কোনো অসম চুক্তির বিরুদ্ধে সোচ্চার থাকে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই ধরনের পরাধীনতামূলক চুক্তির বিষয়ে তাদের নমনীয় অবস্থান অনেককে বিস্মিত করেছে। জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠকের পর জানিয়েছিলেন তারা চুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ করবেন এবং নেতিবাচকগুলো পর্যালোচনা করবেন। এই পর্যালোচনার দোহাই দিয়ে তারা সংসদে আলোচনার জন্য বিষয়টি তুলে নেনি। অথচ চুক্তিটিতেই বলা আছে, বাংলাদেশ ও আমেরিকা যে কোনো এক পক্ষ চাইলেই ৬০ দিনের নোটিশ দিয়ে চুক্তিটি বাতিল করতে পারবে। বিএনপি বাতিল তো করেইনি, উল্টো ইউনূসের চাপিয়ে দেওয়া ১৪টি বোয়িং কেনার চুক্তিও করে ফেলেছে। আবার যেহেতু স্পষ্টভাবে চুক্তিটি করার সময় সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণ করা হয়নি, সেটির কারণেও ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিজ বা বিসিএলটি অনুযায়ী বাংলাদেশ এই চুক্তিটি বাতিল করতে পারে। বিএলসিটির ৪৬ ধারা অনুযায়ী কোনো রাষ্ট্র একটি চুক্তিকে অবৈধ ঘোষণা করতে পারে যদি সেই চুক্তিটি স্বাক্ষরের সময় তার অভ্যন্তরীণ আইনের কোনো মৌলিক গুরুত্বপূর্ণ নিয়ম লঙ্ঘিত হয়, যেটি এই চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানে ১৪৫-এর ক অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে। কিন্তু সবসময় সংবিধান রক্ষার দোহাই দেয়া কিংবা সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাসী বিএনপির রাজনৈতিক বাস্তবতা এক্ষেত্রে একেবারেই ভিন্ন। বিবিসি বাংলা সরকার একটি সূত্রের বরাত দিয়ে তাদের খবরে বলেছে, প্রায় ২ দশক পর বিএনপি ক্ষমতায় এসেছে, আর এই সরকারের বয়স ২ মাসের কিছুটা বেশি। সেই সরকার চুক্তিটির বিপক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি করবে বা কেন? বিএনপির আরেকটি পক্ষ বলছে, মাত্র একদিন আগেই সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন আদায় করার জন্যই আপোষ করতে তারা জুলাই সনদ স্বাক্ষর করেছিলেন। বিএনপির ওই পক্ষটির প্রশ্ন হলো, এই চুক্তিটিও কি তাহলে নির্বাচনী রাজনীতির আপোষের অংশ ছিল? অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলছেন সবার আগে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তিটা দেখাচ্ছে যে সরকার সবার আগে যুক্তরাষ্ট্র এই নীতি অনুযায়ী চলছে। দর্শক, ৯ ফেব্রুয়ারি এই বাণিজ্য চুক্তিটি বাংলাদেশের জন্য একটি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একদিকে সংবিধান লঙ্ঘন করে এটি সই করা হয়েছে,
অন্যদিকে এর শর্তগুলো বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। সংসদের নীরবতা এবং বিএনপি জামাতের রহস্যজনক অবস্থান প্রমাণ করে সাধারণ মানুষের স্বার্থের চেয়ে রাজনৈতিক ক্ষমতা রক্ষা হয়তো বড় হয়ে দাঁড়িয়েছে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।